কলেজের ক্যাম্পাসে ঢুকেই সুন্দরী একটি মেয়ে দেখলাম। আর কোনো চিন্তা ভাবনা না করেই একটা গোলাপ হাতে নিয়ে মেয়েটির সামনে গিয়ে বলি, এই নাও তোমার গোলাপ। তোমাকে কতবার বলেছি আমি তোমাকে ভালোবাসি না, তাও কেন অন্যদের দিয়ে বারবার গোলাপ চিঠি ইত্যাদি জিনিসপত্র পাঠিয়ে ডিস্টার্ব করছো? কি হলো, তাকিয়ে আছো কেন? নাও তোমার গোলাপ ফুল। ব্যাস, ঠাস করে একটা আওয়াজ হয়েছে আর আশেপাশের সবাই আমার দিকেই তাকিয়ে আছে। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। কেন গালে হাত দিয়ে দাঁড়িয়েছি বুঝতে পারছেন না, তাই তো বুঝাচ্ছি। মানে আমাকে কষিয়ে মেয়েটা জোরে থাপ্পড় দিয়েছে। আমাকে বোকা বানাতে এসেছো তাই না? আমি তো তোমাকে চিনিও না, তাহলে তোমাকে গোলাপ দিতে যাব কেন? আমার পিছনে কত ছেলে ঘুরঘুর করে, আমি কাউকে পাত্তা দেই না। আর আমি তোমার মতো ছেলের পিছনে ঘুরবো আর তোমাকে গোলাপ ফুল দেব? তখনই পাশে এক বড় ভাই এসে আমার কলার টেনে ধরে বলে, কিরে, সুন্দরী মেয়ে দেখলেই ফাজলামো করতে মন চায় তাই না? এই, তোরা সবাই ওকে র্যাগিং করার জন্য নিয়ে যা। ওর সাথে এমন র্যাগিং করবি যাতে কোনোদিনও মেয়ে দেখলে চোখ তুলে না তাকায়। তখনই আমি বলে উঠি, দেখুন, আপনাদের কোথাও ভুল হয়েছে। আমাকে তো ওই ছেলেটা গোলাপটা দিয়ে ওনাকে দেখিয়ে বলল উনি নাকি আমাকে ভালোবাসে আর তার জন্যই গোলাপ পাঠিয়েছে। যাকে দেখিয়েছি সে হচ্ছে আমার বন্ধু ইয়নো। শালা, আমাকে ফাঁসিয়ে দিয়েছিস। এমন ভাবে আর কতবার আমাকে ফাঁসিয়ে নিজে বেঁচে যাবি? মনে হচ্ছে ইয়নো বকাবকি করতে করতে এদিকেই আসছে। কিরে, তোকে কি তে গোলাপ দিয়ে বলেছে ওকে দিতে? আসলে হয়েছে কি ভাই, গোলাপটা কে জানি দিছে, ঠিক খেয়াল নেই, তবে তে দিতে বলেনি, তাই ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। এই লাস্ট, আর এমন ভুল হবে না। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। এরপর যদি আর কোনো সময় এমন ভুল করিস তাহলে কিন্তু এমন র্যাগিং করব যা সারা জীবন মনে থাকবে। আর তোকে বলছি, এরপর থেকে যা কিছু করবি শিওর হয়ে ভেবেচিন্তেই করবি। ঠিক আছে বড় ভাই, বলেই ইয়োনোকে নিয়ে সেখান থেকে কেটে পড়ি। ইয়োনো এসেই আমাকে কিল ঘুষি মেরে বলে, শালা, তুই কেন ফুল দিতে গেলি? ওর পিছনে সব সিনিয়র ভাইরা ঘুরঘুর করছে। আজকের পর যদি আর কোনো মেয়েকে ফুল দিছিস তাহলে তোর সাইডে ফাইডে আমি নেই। দোস্ত, তুই আমার প্রাণের দোস্ত, তুই এমন বললে আমি কোথায় যাব বল? রাগ করিস না দোস্ত। আচ্ছা যা, আজকে তোর সাথে তোদের বাড়িতে আমার দাওয়াত, ঠিক আছে? ওই, আমার বাড়িতে তোর দাওয়াত হতে যাবে কেন? শালা, তোর জন্য আমার মা আমাকে আদর কম করে। আজ থেকে তোকে আর আমাদের বাড়িতেই নিয়ে যাব না। তখনই জাঙ্কুকের চেহারাটা কাল করে নিয়েছে। ইয়োনো বুঝতে পারছে জাঙ্কুক কষ্ট পেয়েছে। আরে মামা, তুইও না, আমি তো একটু দুষ্টামি করেছি। চল ক্লাসে যাই। দুজনে মিলে ক্লাসে চলে গেল। জাঙ্কুক আর ইয়োনো ওরা সবচেয়ে কাছের আর ছোট থেকে একই স্কুল, এমনকি একই কলেজে ভর্তি হয়েছে। কিরে, কোথায় বসবি? পুরো ক্লাস তো ফুল ফিলা। আরে, মেয়েদের দিকে তো জায়গা খালি আছে, চল ওই দিকে গিয়ে বসি। জাঙ্কুক ধাক্কা দিয়ে ইয়োনোকে নিয়ে চলে গেল। ইয়োনো আগে আরো দুদিন ক্লাস করেছে আর জাঙ্কুকের আজ প্রথম দিন। দুজনে বসে আছে, তখনই তে এসে বলে, ওই, তুই ফলো করতে করতে আমার ক্লাসরুমে চলে এসেছিস, আবার ঠিক আমার পেছনে এসেই বসেছিস। দেখো তে, এটা আমাদেরও ক্লাস, আমরাও ফার্স্ট ইয়ারে পড়ি। ছেলেদের সাইডে জায়গা নেই, তাই তোমাদের দিকে এসে বসেছি। তে মুখ বাঁকিয়ে বসে পড়েছে। ইউনো এই চশমিশ কি ভাবে নিজেকে? শরীরে তো কিচ্ছু নেই। ছি, পুরো কপাল আমার, এমন একটা মেয়েকে শেষে কিনা গোলাপ দিলাম। ওই, কি বললি রে তুই? আপনাকে কিছু বলিনি, সামনে তাকান, স্যার আসছে। তখনই স্যার এসেছে। সবাই চুপচাপ, স্যার লেকচার দিচ্ছে। পিছন থেকে তের চুলগুলো বাতাসে উঠছে। বাহ, অনেক সুন্দর লাগছে। আজকের মতো আর কোনো ঝগড়া হয়নি। আমরা বাড়িতে চলে এসেছি যে যার মতো। আমি জিয়ন জাঙ্কুক, আমার মা নেই। ছোটবেলায় মা অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবা আর বিয়ে করেননি, তবে আমার একটি বড় বোন আছে। দাদা দাদি, চাচা চাচি আর চাচাতো ভাই বোন মিলেই আমাদের পরিবার। কিরে জাঙ্কুক, তোর গাল এরকম লাল হয়ে আছে কেন? আর বলিস না, ইউনো রং কলম দিয়ে দাগ দিয়েছিল, ডলতে ডলতে লাল হয়ে গেছে। আর কিছু না বলে রুমে এসে ব্যাগটা রেখে আয়নার দিকে তাকিয়ে দেখি গালটা অনেক লাল হয়ে আছে। ঠিক আছে, এই থাপ্পড়টার প্রতিশোধ আমি নিব। ফ্রেশ হয়ে হালকা রেস্ট নিয়ে আসরের নামাজ পড়তে গেলাম। ইউনো আর আমি নামাজ পড়ে বেরোলাম। কিরে, তোর আপুর বিয়ের কি খবর? ছেলের বাবা এসে দেখে গেছে,
5 দিন পর ছেলে আসবে, এরপরে বলতে পারবো। চল একটু আড্ডা মেরে আসি। দুজনে কিছুটা আড্ডা দিলাম বাকি বন্ধুদের সাথে। একেবারে মাগরিবের নামাজ পড়ে বাড়ি এসে কিছুটা পরে ঘুমিয়ে গেছি। এভাবে আরো 2 দিন গেছে। থেকে কলেজে চোখে চোখেই রেখেছি। জাঙ্কুক, আজকে আমি প্রাইভেটে যেতে পারবো না। আম্মুকে নিয়ে নানুর বাড়িতে যাব আগামীকাল শুক্রবার, তাই একদিন থেকে আসবো। তাহলে রাত করে আমি আসবো কি করে? তুই না গেলে আমিও যাব না। আরে বোকা, তুই না গেলে তো আমরা কিছুই বুঝতে পারবো না স্যার কি পড়িয়েছে। তুই যা, কিছু হবে না। আসার সময় রিকশা নিয়ে চলে আসিস, কেমন? হ্যাঁ, তা ঠিক বলেছিস। আচ্ছা, আমি যাব। আসরের নামাজ পড়ে প্রাইভেটের জন্য রওনা দিলাম। প্রাইভেট শুরু হয় মাগরিবের নামাজের পর থেকে। আমি একদম মাগরিবের নামাজ পড়ে স্যারের বাসায় গেলাম। জাঙ্কুক, আজকে ইয়োনো আসেনি? না স্যার, আজকে ও আর আম্মুকে নিয়ে নানুর বাড়িতে গেছে। স্যার আর কিছু বলেনি। স্যারের সাথে আমাদের কন্টাক্ট হয়েছে 2 মাসের সিলেবাস শেষ করে দিবেন, তাই স্যার আমাদের 2 ঘন্টা করে সময় দেন। আমরা 5 জন ছেলে, এর মাঝে বাকি 3 জনের বাসা স্যারের বাসার কাছাকাছি, আর আমাদের 2 জনের বাসা প্রায় অনেক দূরে। প্রাইভেট শেষ করে বেরিয়ে যখন রাস্তায় এসেছি, তখন চেয়ে দেখি তে আর ওকে দুটো ছেলে ডিস্টার্ব করছে। একবার ভাবছি কাছে যাব কি যাব না, ঠিক তখনই তে দৌড়ে আমার কাছে এসে বলে, এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ, কখন ধরে অপেক্ষা করছি তোমার জন্য। আমাকে কিছু বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি, একটা রিকশা ঠিক করো, আমাকে নিয়ে চলো। তখনই চেয়ে দেখি ছেলেগুলো এসেছে। তখনই জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে বলে, আরে জানেমান, তোমাকেই তো খুঁজতেছি। এইখানে যাবা? তখন একটি রিকশা এসেছে, আমি তেকে নিয়ে রিকশায় উঠেছি। তের হাতটা জাঙ্কুক ধরে রেখেছে, আর তখনই তে হাতটা টান দিয়ে ছাড়িয়ে নিয়েছে। রিকশা যখন কিছুটা দূরে চলে গেছে, তখনই, এই ছোট লোক, তোর সাহস হলো কি করে আমাকে জড়িয়ে ধরা? বলেই এক থাপ্পড়। এবারও জাঙ্কুক গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই মামা, রিকশাটা দাঁড় করান। রিকশা দাঁড়িয়েছে, আর তে নেমে অন্য রিকশা নিয়ে চলে গেছে। আরে আজব মেয়ে তো, এজন্যই আগ বাড়িয়ে কাউকে সাহায্য করতে নেই। বাড়িতে এসে জাঙ্কুকের মন মেজাজ খারাপ। কোচিং থেকে আসার কথা চিন্তা ভাবনা করতে করতেই ঘুমিয়ে গেছে। সকালে নামাজ পড়ে কিছুটা হাঁটাহাঁটি করে বাড়িতে এসে ঘুমিয়েছে। সকালে নাস্তা করে জুম্মার নামাজ পড়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছে। জাঙ্কুক, আমি একটু মার্কেটে যাব, তুই আমার সাথে যাবি? ঠিক আছে। কিছু সময় পর আপুকে নিয়ে বেরিয়ে পড়েছে জাঙ্কুক। মার্কেটে এসে কিছু কেনাকাটা করেছে। জাঙ্কুক আর ওর বোন হেঁটে যাচ্ছে, তখনই তে তার বান্ধবীদের সাথে মার্কেটে এসে জাঙ্কুককে দেখতে পায়। শালা, একটা গার্লফ্রেন্ড থাকতে আবার আমাকে প্রপোজ করিস? দাঁড়া, আজকে তোর প্রেমের 12টা বাজাচ্ছি। এই বলে তে তার দলবল নিয়ে জাঙ্কুক আর ওর বোনের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, কি হচ্ছে? তুমি এখানে কেন? আর এই মেয়েটাকে? তোরা দেখ, আমার সাথে প্রেম করে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সবকিছু শেষ করে এখন অন্য মেয়ে নিয়ে ঘুরতেছে। জাঙ্কুক, মেয়েটা কে রে? আমাদের ক্লাসমেট। কি? আমি ক্লাসমেট? দেখছিস তোরা, এখন আমাকে চিনে না। হায় আল্লাহ, এখন আমি কোথায় যাব? তোরা আমাকে বিষ এনে দে, আমি খেয়ে মরে যাই। আমার মরে যাওয়ার পর সব দোষ থাকবে জাঙ্কুকের। আরে কি হচ্ছে? আমি কি করেছি তোমার সাথে? তে, কেন এমন করতেছো? তখন তে আর ওর বান্ধবীরা চিল্লাচিল্লি করে লোকজন জড়ো করে নিয়েছে। জাঙ্কুক, কি হচ্ছে এটা? এই মেয়ে, তুই চুপ থাক, আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছিস। তে, তুমি আমার আপুর সাথে এরকম ব্যবহার করতেছো কেন? আর আপু তোমার স্বপ্ন চুরমার করেছে মানে? আপু? আপু কে? ও আমার বড় আপু। এবার সবাই চুপচাপ হয়ে গেছে। তে ঘুরে দৌড় দেবে, তখনই আপু ওর ব্যাগ ধরে টান দিয়েছে। তে তো ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। তখনই আপু ওকে বলে, তা আমার ভাইয়ের বউ হওয়ার এত শখ কেন? আরে, আমি কখন বলেছি আপনার ভাইকে বিয়ে করব? আপনার ভাইয়ের থেকে বেশি সুন্দর আর ভদ্র ছেলেরা আমার পিছু পিছু ঘোরে। আমাকে জাঙ্কুক কলেজে গোলাপ দিয়েছে, তাই আমি মজা করছিলাম। আমাকে যেতে দিন প্লিজ। তখনই আশেপাশের কিছু মানুষ বলে, কি মজা করছিলে? আর এখন যদি ওরা ভাই বোন না হতো, তাহলে তো আমরা ছেলেটাকে মারধর করতাম। তখন তো তুমি মজা নিতে, তাই না? এখন আপনারাই বলেন ওর সাথে কি করা দরকার। আরে, দুটো কানের নিচে দেন, তাহলেই বুঝতে পারবে মজা করা কোন কোন জায়গায় লাগে। জাঙ্কুক, তুই চুপ থাক।
আর আপনারা যান, আসলে ওরা একই কলেজে পড়ে, একটু একটু দুষ্টুমি করেছে, আপনারা যান তো প্লিজ। সবাই চলে গেছে। তে আপুকে বলে, আপু সত্যি আপনি অনেক ভালো, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আপু, আমার যেতে হবে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে যাও। তে আমাকে মুখ বাঁকিয়ে চলে গেল। জাঙ্কুক, মেয়েটা অনেক সুন্দর কিন্তু একটু পাগলা টাইপের, বয়সের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। লেগে থাক, যদি পটে তাহলে বাড়ির সবাইকে আমি রাজি করব। আরে ধুর, দেখিস আপু, ওর থেকেও সুন্দর মেয়েকে বিয়ে করে আনবো তোর ছোট ভাইয়ের বউ হিসেবে। আপু হেসে দিয়েছে। দুই ভাই বোন মিলে কেনাকাটা শেষ করে বাড়িতে গেছি। মা জিমিনা, আগামীকাল বাড়িতেই থাকিস, কোথাও যাস না কেমন? বাবা, আপু তো বাড়িতেই থাকে, কোথাও যায় না, তাহলে হঠাৎ এভাবে বলছো কেন? তুই বুঝবি না, যা তোর কাজে যা। ঠিক আছে। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসেছি। ঘন্টাখানেক পড়া শেষ করে রাতে খেয়ে ঘুমিয়ে পড়েছি। সকালে ফজরের নামাজ পড়ে কিছুটা হাঁটাহাঁটি করে বাড়িতে এসে পড়তে বসেছি। কিছুক্ষণ পরে ফ্রেশ হতে গেলাম। জাঙ্কু, তোর নাস্তা তৈরি হয়েছে, তাড়াতাড়ি আয়। আমি কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে একদম কলেজে ব্যাগ নিয়ে বের হয়েছি। ইউনো আর আমি মিলে কলেজে গেছি। কিছুক্ষণ পর ক্লাসে যাব, তখনই তের সাথে ধাক্কা খেয়েছি। শালা, তুই আবার আমাকে ধাক্কা দিয়েছিস। আজকে তোর একদিন কি আমার একদিন, বলেই থাপ্পড় দিতে নিলে আমি তখনই তার হাত ধরে নিয়েছি। দোষটা আমার একার নয়, সাথে তোমারও আছে, তাই নিজের দিকে আঙ্গুলটা তোলো কেমন? আমার কি দোষ? মেয়ে দেখলেই আর ঠিক থাকতে মন চায় না, হ্যাঁ? এমনি গায়ের উপর উঠতে মন চায়। কে? সরি বলছি, এখানে কারো দোষ নেই, সব দোষ আমার। এবার ঝগড়া বন্ধ করা দরকার, তাই না? এই জাঙ্কুক, চল, বলেই আমাকে টেনে নিয়ে এসেছে। দেখ জাঙ্কুক, আমরা এখানে পড়তে এসেছি, ঝগড়া করতে না। আচ্ছা বল, ঝগড়াটা কে শুরু করেছে? আমার দোষ, সব আমার দোষ হইছে। তখনই স্যার এসেছে, স্যারের লেকচার শুনলাম। তারপর কলেজ শেষ করে ইউনো আর আমি আসছি, তখনই চেয়ে দেখি তেকে কিছু ছেলে দাঁড় করিয়ে রেখেছে। ইউনো, চল তো গিয়ে দেখি কি দরকার বল, বরং তে আমাদের ফাঁসিয়ে দেবে। ইউনো জাঙ্কুককে টেনে নিয়ে যাচ্ছে, তখনই জাঙ্কুক তাকিয়ে দেখে তে ওদের সাথে হাসাহাসি করে চলে যাচ্ছে। দোস্ত, ঠিকই বলেছিস, যদি যাইতাম তাহলে তে নিশ্চিত আমাদের ফাঁসিয়ে দিত। এই জন্যই বলি, সবসময় ভেবেচিন্তে মেয়েদের সাহায্য করবি। হ্যাঁ, তা ঠিক বলেছিস। দুজনে মিলে যে যার বাড়ি চলে গেছি। বাড়িতে এসেছি, তখনই চেয়ে দেখি বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে। দাদি, আমাদের বাড়িটা আজকে এত গোছানো কেন? আজকে তো জিমিনাকে দেখতে আসবে, তাই বাড়িটা গোছাচ্ছি। তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। তাই বলো, আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর আমি সোফায় বসে আছি, তখনই কলিং বেল বেজে উঠেছে। জাঙ্কুক, দরজাটা খুলে দে, মনে হয় ওনারা এসেছে। হ্যাঁ, যাচ্ছি। জাঙ্কুক গিয়ে দরজাটা খুলেই থমকে গেছে। তে, তুমি আমাদের বাড়িতে কেন এসেছো? এইটা তোমাদের বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি। তখনই চেয়ে দেখি আরো কিছু মানুষজন এসেছে। আমার পেছনে বাবা এসেছে। জাঙ্কুক, দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? মেহমানদের ভিতরে আসতে দেবে তো? হ্যাঁ বাবা, দিচ্ছি। একে একে করে বাড়ির ভিতরে সবাই এসেছে, সবাই এসে বসেছে। একজন বলেন, এই হচ্ছে ছেলে, ওর জন্য আমরা আপনার মেয়েকে দেখতে এসেছি। জাঙ্কুক, সবার জন্য মিষ্টির ব্যবস্থা করো। হ্যাঁ বাবা, দিচ্ছি। সবাইকে আমি নাস্তা দিলাম। তে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, এই ছেলেটা আপনাদের কি হয়? ও, জাঙ্কুক জিমিনের ভাই। ওরা দুই ভাই বোন, ওদের মা ছোট থাকতেই মারা গেছে। ভাইজান আর বিয়ে করেনি, বুঝলে? তখনই একজন বলে, আমি হলাম ছেলের বাবা, আর ও মানে তে, ও হচ্ছে আমার মেয়ে, আর সুগা হচ্ছে আমার বড় ছেলে। মানে ওরা দুই ভাই বোন। একে একে করে অনেক কথা হয়েছে। ছোট বউ, জিমিনাকে নিয়ে আসো। হ্যাঁ মা, নিয়ে আসছি। চাচি আপুকে নিয়ে আসছে, ওরা সবাই আপুকে দেখে পছন্দ করেছে। তখনই সুগা ভাইয়া বলে ওঠে, আমাকে কি আপনাদের বাড়ির ছাদটা দেখাবেন? মা জিমিনা, ছাদটা একটু ঘুরিয়ে নিয়ে আয়। আপু উঠে যাচ্ছে, সাথে সুগা ভাইও। তে আমার দিকে তাকিয়ে আছে। আব্বু, জিমিনা আপুকে তো আমি আগে থেকেই চিনি, উনি অনেক ভালো মেয়ে। আমার মনে হয় এখানে বিয়ে করালেই আমাদের জন্য ভালো হবে। তাই তোর ভাইয়ের পছন্দ হলে আমরা রাজি। বাবা, দাদি, চাচা, চাচি সবাই খুশি হয়েছে। আমি দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আপুরা নেমে এসেছে। ওদের মুখে হাসি দেখেই বুঝতে পারছি বিয়েটা পাক্কা। দেখুন,
আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, তবে বিয়েটা এক সপ্তাহের মধ্যেই শেষ করে নিতে চাই। আমার ছেলের ছুটি তেমন বেশি নেই, ওর বদলি হয়েছে কুমিল্লাতে, তাই বউ সাথে করে নিয়ে যাবে। ঠিক আছে, তাই হবে। সবাই অনেক খুশি হয়েছে, আমিও কোনো কথা বলিনি। সবাই বেরিয়ে যাচ্ছে এমন সময় তে আমাকে চিমটি কেটে বলে, বেআই মশাই তৈরি থাকেন। আমি কিছু বলিনি। আপু অনেক খুশি, সুগা ভাইয়া খুব ভালো ছেলে, চাচা খোঁজ খবর নিয়েছে। আমিও অনেক খুশি। ইউনুকে খবরটা দিতে হবে। ওর কাছে গেলাম, শেষ পর্যন্ত তে তোর বেআই। তবে দোস্ত দেখ, তের সাথে তোর মিলটা হয়ে যেতে পারে। না দোস্ত, এতদিন তে দূরের কেউ ছিল, কিন্তু এখন তে আমার আত্মীয় হতে চলেছে। এখন থেকে ওর থেকে দূরে থাকবো। ইউনুর সাথে দুষ্টুমি করে বাড়িতে এসেছি। পরের দিন সকালে কলেজে গেছি, দেখি তে দাঁড়িয়ে আছে। আমি দেখেও না দেখার মতো চলে গেছি। তে কিছু বলতে চাইছে, কিন্তু সুযোগ দেইনি। এভাবে আরো 3 দিন চলে গেছে। জাঙ্কুক, বিয়ের তো আর বেশি দেরি নেই। তুই তোর আপুর কি কি লাগবে সেদিকে নজর দিস, আর তোর আপুর শ্বশুরবাড়ির লোকজনের সাথে ঠিকমতো ব্যবহার করিস। ঠিক আছে বাবা? আর 2 দিন পরেই বিয়ে। আজকে কেনাকাটা করতে এসেছি, সাথে তেও এসেছে। জাঙ্কুক, এই শার্টটাতে তোকে দারুণ মানাবে, একটু পরে দেখ তো। ঠিক আছে। তে আমার কাছে কাছেই থাকছে, বাট কিছু বলছে না। বাড়ির সবাই মিলে আপু আর সুগা ভাইয়ার কাপড় অন্যান্য জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ত। আজকের দিনটা কেটে গেল, আর মাত্র একদিন বাকি। আজ গায়ে হলুদ। তে হলুদ নিয়ে এসেছে। তোমরা বসো, আমি আসছি। চাচিমা, জাঙ্কুক কোথায়? তের মুখে চাচিমা শুনে চাচি তো মহা খুশি। ওই যে রুমটা, ওইখানে মনে হয় আছে। তখনই আমি বেরিয়ে এসেছি। তে আমার কাছে এসে বলে, জাঙ্কুক কেমন আছো? ভালোই বলে চলে গেছি। এবার তে বুঝতে পারছে জাঙ্কুক তের সাথে কথা বলতে চাচ্ছে না। আজকে আর তে কিছু বলেনি। যখন তে চলে যাবে তখন দেখে জাঙ্কুক অন্য মেয়েদের সাথে দুষ্টুমিতে মেতে আছে। এবার তে রাগ দেখে কি, তে রাগে লাল হয়ে চলে গেছে। পরের দিন বিয়েতে সবাই এসেছে। কিছুক্ষণ পর বরযাত্রী আসছে, তবে তেকে আজ বেশি সুন্দর লাগছে। কিন্তু জাঙ্কুক তাকাচ্ছে না। সবার খাওয়া দাওয়া প্রায় শেষ। জাঙ্কুক উপরে মেয়েদের সাথে দুষ্টুমি করছে, তে দেখছে। কিরে, তোর বেআইন তো দেখছি বারবার তোকেই দেখে যাচ্ছে, তাতে আমার কি? আর তে মনে করেছে আমি এখনো ওকে ভালোবাসি, তাই ভাব দেখাচ্ছে। তোর আপু অনেক ভাগ্যবতী, সুগা ভাইয়া অনেক ভালো ছেলে, দেখবি ওরা অনেক সুখে থাকবে। এক কাজ কর, তুইও তেকে বিয়ে করে নি, তারপর দেখবি আরো ভালো হবে। ধুর বোকা, বাজে চিন্তা ছেড়ে দে, চল আড্ডা মারি। আবার জাঙ্কুক মেয়েদের সাথে ঘেসে ঘেসে সেলফি তুলছে। এবার আর তে সহ্য হয়নি, সোজা এসে জাঙ্কুকের কলার টেনে ধরে নিয়ে যাচ্ছে। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছাড়ো। আমাকে গোলাপ দিয়ে প্রপোজ করে এখন অন্য মেয়েদের সাথে প্রেমের আলাপ পাঠাচ্ছো? পাড়াচ্ছি তোকে বলেই আমাকে আলাদা জায়গায় নিয়ে গেছে। আর ওইদিকে বিয়েটা হয়ে গেছে। কি হলো, এখানে নিয়ে এসেছো কেন? শালা, তোকে মেরে ফেলবো। আমার গা জ্বলে পুড়ে যাচ্ছে, তুই বুঝতে পারতেছিস না? এই শালা, আমার দিকে ঠিক করে তাকাচ্ছিস না কেন? তোর জন্য সাজগোজ করে এসেছি, আর তুই কিনা অন্য মেয়েদের সাথে মজা মস্তিতে মেতে আছিস। মানে, তোমাকে যখন প্রপোজ করেছি তখন তো থাপ্পড়টা জোরেই দিয়েছিলে, মনে নেই তোমার? তার মানে প্রতিশোধ নিচ্ছিস? তবে রে বলেই আমার কলার টেনে ধরেছে 2 হাতে। তে একদম আমার কাছে চলে এসেছে। কি করছো? পাঞ্জাবিটা ছিঁড়ে যাবে তো। ছিঁড়লে ছিঁড়বে বলেই সোজা আমার ঠোঁটের মাঝে কিস করে দিয়েছে। তে কি করছো? কিস করছি। আর শোন, তোর যা যা লাগবে সব আমি দেব। যদি অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে বা কোনো রকম ভাবে তাকিয়েছিস তাহলে সোজা খুন করে ফেলবো। যদি জড়িয়ে ধরতে ইচ্ছে করে, পাশাপাশি বসতে ইচ্ছে করে, যদি রাতের বেলা পাশে বসে খোলা আকাশের নিচে চাঁদ দেখতে ইচ্ছে করে, বলছি না তোর যা করতে মন চাইবে আমি সব করব, কিন্তু যা করবি শুধু আমার সাথে করবি, ঠিক আছে? ঠিক আছে বলেই জড়িয়ে ধরেছি তেকে। নিজেকে ছাড়াতে ব্যস্ত, কিন্তু জীবনে প্রথমবার কোনো মেয়েকে জড়িয়ে ধরার ফিলিংসটা কি আর মিস করা যায়? তাই ছাড়াছাড়ির কোনো প্রশ্নই ওঠে না। প্রায় 30 মিনিট জড়িয়ে ধরে রেখেছি। এরপর দুজনে সবার সামনে গেলাম। আপুর বিয়েটা হয়ে গেছে। আস্তে আস্তে আপুকে দিয়ে তে আর আমার বিয়েটা পাকা করে নিয়েছি। সবাই অনেক খুশি। ইউনো বলে, শেষমেশ তেই হবে তোর বউ।
আস্তে আস্তে আমাদের বিয়েটা এগোচ্ছে। তে যে আমাকে কি পরিমাণ ভালোবাসে তা আমার বেহাল দশা দেখলেই বুঝবেন। কোনো মেয়ের দিকে তাকানো তো দূরের কথা, 10 মিটার দূরে থেকে হাঁটলেও তার চোখ গরম, ঝাঁঝানি তো আছে। কিছু বলতে গেলেই কানের নিচে ঠাসঠুস লাগিয়ে দেয়। আমি পড়েছি মহা বিপদে। আমি এ কোন গুন্ডি বেআইনের পাল্লায় পড়লাম আল্লাহই ভালো জানে। কি করতে যে ভুল করে এই ফুলটা দিতে গিয়েছিলাম, এই ফুলটাই আমার জীবনের বড় ভুল হয়ে দাঁড়িয়েছে। আজকে তে আর আমার বিয়ে। বাসর ঘরে তে ঘুমিয়ে পড়েছে আর আমি পাশে বসে আছি। আমার অপরাধ হচ্ছে আমি কেন ওর কাজিনদের সাথে হেসে হেসে সেলফি তুলেছি। ওর কথা সেলফি ঠিকই তুলতাম, কিন্তু আমি কেন এত হাসলাম? তাই সে বাসর করবে না, ঘুমিয়ে পড়েছে। এখন আমি কি করি? কিভাবে আমার এই গুন্ডি বেআইনের থুক্কু, আমার এই গুন্ডি বউয়ের রাগটা ভাঙাই? আপনারা একটু আমাকে বলেন তো। এই তে, শুনছো? ওঠো না, আজকে আমাদের বাসর রাত। আজকে কি কেউ এমন করে? এই, একদম আমাকে টাচ করবে না, তাহলে কিন্তু একদম হাত ভেঙে দেব। আচ্ছা ঠিক আছে বাবা, আমি হাত দিয়ে তোমাকে টাচ করব না, কিন্তু হাত ছাড়া অন্য কিছু দিয়ে টাচ করলে হবে তো? মানে, আসো তোমাকে মানেটা বোঝাচ্ছি। How you don't know how to keep your business clean? Mommy,